দর্শক, মনটা অত্যন্ত খারাপ। এরা কি মানুষ? আওয়ামী লীগ কি মানুষ? যারা এই গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গেল, তাদের সেই দোসররা বিদেশে বসে আমাদের জুলাই যোদ্ধাদের অপমান করতেছে। আক্তারকে যা তা গালিগালাজ, ডক্টর জার একটা মেয়ে মানুষ, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মির্জা ফখরুলকে জুলাই সন্ত্রাসী, তাহেরকে রাজাকার, ডিম মারতেছে গায়ে। এগুলো কোনো কথা আপনারা বলেন তো? এই আওয়ামী লীগ এই 14-15 বছর ধরে এত গণহত্যা করেছে, এত গুম খুন করেছে। হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, আমি তো লন্ডনে থাকি, আমি লন্ডনে দেখেছি যে বিএনপি যেমন কখনো এত খারাপ ব্যবহার করেনি। বলেছে খুনি হাসিনা, স্লোগান দিয়েছে, হাসিনার মন্ত্রীরা লন্ডন শহর ঘুরে বেরিয়েছে, কেউ কোনো টাচ করেনি। এই হাসিনা শেষ জাতিসংঘ ভ্রমণে তখন এই আলগা মোমেন, তার পররাষ্ট্রমন্ত্রী, সে তার স্ত্রীকে নিয়ে জ্যাকসন হাইটসের রাস্তা রাস্তায় ঘুরেছে, কেউ টাচও করেনি। লন্ডনে শেখ হাসিনা এলে তার মন্ত্রীরা, তার এমপিরা রাস্তাঘাটে এখানে সেখানে ঘুরে বেরিয়েছে, কেউ কিছু বলেনি। অথচ কিন্তু এই শেখ হাসিনা গুণ খুন কিন্তু এমন কোন অপকর্ম নাই না করেছে, কিন্তু বিএনপি জামাত কিচ্ছু করে নেই। কিন্তু এই আওয়ামী লীগ তারা আজকে যা করলো মানে অবাক। এবং এই আওয়ামী লীগ যেটা কালসাপ, এদেরকে যে কখনো বিশ্বাস করা যায় না, এটা আজকে আবার প্রমাণিত হলো। এখন এই বাংলাদেশে যারা গোপনে গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, গোপনে গোপনে আওয়ামী লীগকে শেল্টার দিতে চায়, রিফর্ম আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ করে বিভিন্ন ফর্মে আবার আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে আনতে চায়, তাদের জন্য একটা চরম শিক্ষা। আমি বারে বারে বলেছি যে আওয়ামী লীগকে 10 বছর জন্য নিষিদ্ধ করতে হবে। অনেকে বলতেছে যে না ভাই এগুলো, আবার বলে মব। আজকে কি করলো আওয়ামী লীগ? এটা মব না? এখন যারা মব বলে চিল্লান, আমিও বলি মব খারাপ, কিন্তু আওয়ামী লীগ কি করলো? এটা আজকে মব না? আজকে আমাদের জুলাই যোদ্ধা আক্তারকে যেভাবে অপমান করা হলো, গালিগালাজ করা হলো, এটা বিদেশের মাটিতে এইরকম ন্যাক্কারজনক ঘটনা বাংলার ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আজকে একটা জিনিস প্রমাণিত হলো যে আওয়ামী লীগ কখনো মানুষ হতে পারে না। এদের কোনো জাত নাই, এদের ধর্ম নাই, এদের নীতি নাই, এদের বিবেক নাই, এদের মনুষ্যত্ব নাই, এদের মানবিকতা নাই। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা দুর্নীতিবাজ, এরা জালিম, এরা ডাকাত, এরা খুনি। এবং এদের টার্গেটই হচ্ছে একটা, সেটা হচ্ছে যে ক্ষমতায় যাওয়া, লুটপাট করা, মানুষ মারা, গুম করা, খুন করা, গণহত্যা করা। এটাই হচ্ছে এদের কাজ। এবং বাংলার মাটিতে এই আওয়ামী লীগকে আবার যদি রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে এর কনসিকুয়েন্স কি হবে এই ঘটনা থেকে, এটা আপনাদেরকে ভেবে দেখার আহ্বান জানাই। এবং আজকে এই বিএনপি, জামাত, এনসিপি নিজেদের ভিতর যেই দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি করতেছেন, একে অন্যের শত্রু হয়ে উঠতেছেন, এখন দেখেন যে এই আওয়ামী লীগ কাউকে ছাড়বে না। এই আওয়ামী লীগ না ছাড়বে বিএনপিকে, না ছাড়বে জামাতকে, না ছাড়বে এনসিপি, যদি একবার সুযোগ পায়। আজকে আপনারা দেখেন যে মির্জা ফখরুলকে টুকটাক অপমান করেছে, তাহের সাহেবকে রাজাকার বলেছে, কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ ছিল কিন্তু আক্তারের উপর, সবচেয়ে বেশি ক্ষোভ ছিল আক্তারের উপর। তারা আক্তারকে পারে না পিটিয়ে মেরে ফেলে। আমার কাছে অবাক লাগে। এখন আপনারা দেখেন যে আমার তো বোধ সন্দেহ হচ্ছে যে এই বিএনপি বা জামাত এক সময় হয়তো মিলেমিশে যাবে, কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়বে কিন্তু বিপ্লবীরা। সবচেয়ে বেশি বিপদে পড়বে এই আক্তারের মতো বিপ্লবীরা, নাহিদের মতো বিপ্লবীরা, সার্জিস হাসনাতের মতো বিপ্লবীরা। এখনো সময় আছে, সবাই ঐক্যবদ্ধ হয়। নিজেরা যাই করেন না কেন, অন্তত এই আওয়ামী লীগ নামের কালসাপের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকেন। এবং আমি ধিক্কার জানাই ডক্টর ইউনূসের প্রতি, যে আপনি এই ফখরুল সাহেবকে, তাহের সাহেবকে, আক্তার, জার এদেরকে নিয়ে গিয়েছেন, এরা কিন্তু যেতে চায়নি, কিন্তু আপনি এদেরকে নিয়ে গিয়েছেন রাষ্ট্রীয় মেহমান করে। আপনি রাষ্ট্রীয় মেহমান করে নিয়ে গিয়ে আপনি নিজে ভিআইপি প্রোটোকল নিয়ে আপনি চলে গেলেন, আর এদেরকে আপনি ছেড়ে দিলেন মবের কাছে। তাহলে কি আপনি নিজেই চেয়েছেন এরা অপমানিত হোক? আপনি নিজেও জানেন যে বাইরে নিরাপদ না। আপনি প্রধান উপদেষ্টা হয়ে সরকারি প্রোটোকল নিয়ে আপনি নিরাপদে চলে গেলেন, আপনি আপনার প্রেস সেক্রেটারি শফিক সাহেব চলে গেলেন, কিন্তু এই লোকগুলো, জাতীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতা তাহের, জুলাই যোদ্ধা আক্তার, ডক্টর জারা, এদেরকে আপনি রেখে চলে গেলেন। আপনি একটা বারো এদের কথা ভাবলেন না। এখন তিনিও তো বলতে পারেন যে আসলে আমি প্রধান উপদেষ্টা, এজন্য আমি আমেরিকার রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছি, কিন্তু এরা তো পাবে না, এর জন্য এদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। আপনি এদেরকে ওয়েট করতে বলতে পারতেন না?
আপনার দূতাবাস এনাফ সিকিউরিটির ব্যবস্থা করতে পারতো না, এনাফ বডিগার্ডের ব্যবস্থা করতে পারতো না? আমেরিকাতে তো ভাড়ায় বডিগার্ড পাওয়া যায়, টাকা দিলে ভিআইপি টার্মিনালও ব্যবহার করা যায়। আপনি সেগুলো করলেন না কেন? আপনি সেগুলো না করে আপনি এই জুলাই যোদ্ধাদের, জাতীয় নেতাদের এই আওয়ামী হায়নার মুখে ছেড়ে দিলেন। এটাকে আপনি ইচ্ছা করেই করলেন? আমার তো সন্দেহ হচ্ছে যে আপনি এটা ইচ্ছা করেই করেছেন। এবার দেখেন যে এই হায়নার মতো আওয়ামী লীগের লোকগুলো মানে কিভাবে ঝাঁপিয়ে পড়তেছে। যারা 2 সপ্তাহে 1400 লোককে হত্যা করে চলে গেল, এদের বিন্দু মাত্র অনুশোচনা নাই, সেই তারা আবার এই জুলাই যোদ্ধাদের বিদেশের মাটিতে, যেখানে আইনের শাসন, আমেরিকার মতো জায়গায় তারা এরকম করতেছে। আর যদি তারা একবার ক্ষমতা পায় বাংলাদেশে, তার কি অবস্থা করবে আপনি বুঝেন তো? আক্তার কত বড় সাহসী দেখেন, যখন এই আওয়ামী লীগের লোকজন চারদিকে ঘিরে ধরেছে আক্তারকে এবং ডিম মারতেছে এবং মানে খুব বাজে বাজে ভাষা গালি দিচ্ছে, তখনও আক্তার হাত উঁচিয়ে বলতেছে খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। আক্তার কিন্তু একটু ভয় পায়নি। জুলাই যোদ্ধা, সমস্ত শরীরটাই হচ্ছে কলিজা, সাহস আর সাহস, এই হচ্ছে আক্তার। এবং এই আক্তারকে ডেকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে এভাবে আওয়ামী হায়নাদের মুখে ছেড়ে দেওয়ার জন্য আমি ডক্টর ইউনূসের তীব্র নিন্দা জানাই। আক্তার এটা প্রাপ্য ছিল না। আপনি আক্তারের সমালোচনা করতে পারেন, তারা অনেক কথার বিরুদ্ধাচরণ করতে পারেন, কিন্তু মনে রাখবেন আক্তার জুলাই যোদ্ধা, এবং যদি জুলাই বাঁচে তাহলে এই দেশে বাঁচবে, আমরা বাঁচবো। আর জুলাই না বাঁচলে কেউ বাঁচবে না। আজকে আক্তার, কালকে ফখরুল, পরশুদিন তাহের, এই আওয়ামী হায়নারা কেউকে ছাড়বে না। সুতরাং এই আওয়ামী লীগের বিচার করতে হবে। এই আওয়ামী লীগকে অন্তত রিফর্ম না করে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। আমি বলেছি 10 বছরের জন্য আপনি স্থগিতাদেশ দেন, তারপরেরটা পরে বিবেচনা করা যাবে। কিন্তু এই আওয়ামী হায়নাদেরকে যদি আপনি রাজনীতি করার সুযোগ দেন, ভাই আগে তো আপনি মানুষ হবেন, তারপর তো রাজনীতিবিদ। এরা তো মানুষ, এদের তো মনুষ্যত্বই নেই। এই বিএনপি, এই জামাত, যুক্তরাষ্ট্রে এদের হাতে চুরি পরে ঘোরা উচিত। এদের হাতে চুরি পরে ঘোরা উচিত যে এরা কেন এদের জাতীয় নেতাদেরকে প্রোটেকশন দিতে পারলো। আমি আক্তারের কথা বাদই দিলাম, যারার কথা বাদই দিলাম, মির্জা ফখরুল তো হচ্ছে বিএনপি বড় নেতা, তাকে কিভাবে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাকে সন্ত্রাসী বলে, তাহেরকে রাজাকার বলে। তখন এই বিএনপির লোক কোথায় ছিল? জামাতের লোক কোথায় ছিল? তারা কেন এগিয়ে আসলো না? এগুলো জবাব কে দিবে? আর এই যে আওয়ামী লীগ আজকে এই মব করে এভাবে হেনস্থা করলো, জাতীয়তাকে হেনস্থা করলো, আমি এরকম আমার লাইফে কখনো দেখি নাই। শেখ হাসিনা তো প্রতি বছরই লন্ডনে আসতো, আমি লন্ডন দেখেছি, প্রতিবারই বিএনপি বিক্ষোভ করতো। কিন্তু বিএনপি বিক্ষোভ করলে খুনি হাসিনা, বিচার চাই এইসব বলতো, এবং এর বাইরে কিছু না, ওকে আক্রমণ করতো না, কিচ্ছু করতো না। কিন্তু এই হায়নারা যা করতেছে এগুলো একদম সভ্যতা বিবর্জিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। তবে একটা জিনিস ভালোই হয়েছে, সেটা হচ্ছে কি, যে এই আওয়ামী লীগ যে কি জিনিস সেটা মানুষ আরেকবার টের পেয়েছে। এই আওয়ামী লীগকে সুযোগ দিলে আরেকবার তারা যে কি করবে সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল। কাজেই আমি আহ্বান জানাই, এনসিপি, বিএনপি, জামাত, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আহ্বান জানাই, রিকোয়েস্ট জানাই, মিনতি করতেছি, অন্তত আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আপনারা দয়া করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। এটাই হচ্ছে আমার চাওয়া। ডাকসু ভিপি সাদিক কায়েম এবং তার পুরো টিম, দ্যাট মিনস ডাকসু নির্বাচিত প্যানেল, তাদেরকে নিয়ে নজিরবিহীন আন্তর্জাতিক রাজনীতি শুরু হয়ে গেছে। এটার তাৎপর্য কি? দর্শক, ইতিহাসে যেটা কখনো ঘটেনি সেটা ঘটতে যাচ্ছে। ডাকসুর প্রভাব শুধু ডোমেস্টিক পলিটিক্স কিংবা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ নয়, জাতীয় রাজনীতির ভোটের সমীকরণের মধ্যে সীমাবদ্ধ নয়। ডাকসুর প্রভাব এখন আমাদের সাউথ এশিয়া এবং আমাদের রিজিওনাল যে জিও পলিটিক্স, ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশনসের উপর পড়েছে। অসাধারণ ঘটনা ঘটছে। দর্শক, সাদিক কায়েম নিজেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, ধীরে ধীরে এটা বিভিন্ন গণমাধ্যমে আসছে। এখন পর্যন্ত এটা ছড়িয়ে পড়েনি, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত খবর। বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি মিন্স ভিপি সাদিক কায়েম নিজেই
এজিএস এবং সম্পাদক বৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে। ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর নব মনোনীত কোষাধ্যক্ষ এবং ফিনান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ.এম. মোশাররফ হোসেন। ভেরি সিগনিফিকেন্ট, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি এখানে পাঠানো হয়েছে। দ্যাটস অলসো ডিমার্কেশন। প্রথম কথা হচ্ছে যে ডাকসুতে অনেক ভিপি হয়েছে, জিএস এজিএস হয়েছে, কিন্তু কাউকে এভাবে কোনো এম্বাসি ডেকে সংবর্ধনা দিয়েছে এবং ভাইস চ্যান্সেলর নিজে তার প্রতিনিধি পাঠিয়েছেন, এটা ইতিহাসে ঘটেনি। এখন চীন কেন ডেকেছে, এটার প্রাইম সিগনিফিকেন্সটা কি? দেখেন, চীন এই ডাকসুতে এবং ইন রিয়ালিটি এটাই ঘটেছে, শিবিরের যে বিজয়, এটাকে তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিকামী জনতার বিজয় হিসেবে দেখছে। যেহেতু বাংলাদেশ প্রশ্নে ভারত এবং চীনের মধ্যে কম্পিটিশন রয়েছে, বাংলাদেশে সব ধরনের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ ভারত পেয়েছে একপাক্ষিকভাবে দীর্ঘদিন। চীন অনেক জায়গায় বঞ্চিত হয়েছে, যদিও বাংলাদেশের সমুদ্রে চীনের কিছু প্রেজেন্স ছিল, কিন্তু চীনের যতটুকু প্রেজেন্স ছিল অ্যাপ্রুভড বাই ইন্ডিয়া। ইন্ডিয়ার অনুমোদনের বাইরে চীনকে আলাদা কোনো স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ কখনো দেওয়া হয়নি। কোনো ঠিকাদারি কাজ বা কিছুই চীনের ইন্ডিয়ার অনুমতি ছাড়া দেওয়া হয়নি। সেই জায়গায় যেহেতু ইন্ডিয়া এবং চীনের মধ্যে হিউজ কম্পিটিশন রয়েছে সাউথ এশিয়ায়, বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে ভারতপন্থী সরকারের পতন হচ্ছে, চীনপন্থীদের উত্থান হচ্ছে। ইন্ডিয়া চীন সুপার পাওয়ার হতে যাচ্ছে, গ্লোবাল হেজিমনিক পাওয়ার হতে যাচ্ছে। সেই জায়গায় তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারতের হেজিমনির বিরুদ্ধে তারা একটা কাউন্টার হেজিমনি ক্রিয়েট করতে সব ধরনের চেষ্টা করবে, এটা একদম নর্মাল। তার অংশ হিসেবেই যেহেতু পুরো ডাকসু কার্যত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, ডাকসু যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে, এবং এই হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে গেছে। এই যে ডাকসুর ফলাফলের মতোই হবে জাতীয় নির্বাচনের ফলাফল। এর জন্য ডাকসুকে পিক করেছে চায়না। এটা চায়না সরকারের সিদ্ধান্তই হয়েছে, এটা জাস্ট রাষ্ট্রদূতের ব্যক্তিগত কোনো কাজ নয়। অতএব এটা ভারতের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক পদক্ষেপ। এর মধ্য দিয়ে ইন্ডিয়ান হেজিমনি আরেকবার ধাক্কা খেল। ইন্ডিয়ার বিরুদ্ধে এই বিজয়, ইন্ডিয়ার বিরুদ্ধে ইনভাইটেশন চাইনিজ রাষ্ট্রদূতের। এরপর আসেন চীনের এই আমন্ত্রণ, এটার সিগনিফিকেন্সটা কি? ডিপ সিগনিফিকেন্স। একটা বিদেশি রাষ্ট্রে অন্য একটা দেশ বা বন্ধু রাষ্ট্রে প্রভাব বিস্তার করা, এটা জেনেভা কনভেনশন অনুযায়ী, ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা করা যায়। ডিপ্লোম্যাটিক রিলেশনস এর যে কনভেনশন রয়েছে 1961 এর, ওই আইনের ফ্রেমওয়ার্কের মধ্যেই তার দেশের জাতীয় স্বার্থে, সে যেমন চীন বাংলাদেশে ভিয়েনা কনভেনশন অনুযায়ী তার দেশের জাতীয় স্বার্থে কাজ করবে। এখন তার দেশের জাতীয় স্বার্থের জন্য তো ভারতপন্থীদের বিরুদ্ধে চীন বিরুদ্ধে শক্তিকে তারা প্রমোট করতে চাইবে, এটা স্বাভাবিক। মানে এটা নিয়মতান্ত্রিক, এটা ইন্টারনাল পলিটিক্সে হস্তক্ষেপের কিছু না। ভিয়েনা কনভেনশন বুঝতে হবে যে কোনটা ইন্টারনাল পলিটিক্সে হস্তক্ষেপ আর কোনটা তাদের নিয়মতান্ত্রিক ভিয়েনা কনভেনশন অ্যাপ্রুভড ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস। তো এটা পুরোপুরি ভিয়েনা কনভেনশন অ্যাপ্রুভড। কেউ এটাকে বাংলাদেশের ইন্টারনাল বিষয় নিয়ে তাদের অতিরিক্ত ইন্টারেস্ট হিসাবে আখ্যায়িত করতে পারবে না, কোনো সুযোগ নেই। এবার এটা কারা করতে পারে, প্রভাবিত করতে পারে, কারা কারা তার দেশের জাতীয় স্বার্থ বাংলাদেশে সেভ করতে পারবে? এক কথায় যদি বলি, যার টাকা আছে। টাকার চাইতে হেজিমনি কিছু নাই। বর্তমানে বাংলাদেশের অনেক মিত্র, স্ট্র্যাটেজিক মিত্র, অমুক মিত্র, তমুক মিত্র, অনেক কিছু আছে, কিন্তু কারো পকেট থেকে পয়সা বের হয় না। ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকার পকেট থেকে তো কোনো পয়সাই বের হয় না। আমেরিকার অনেক দালাল আছে, আমাদের বন্ধু সহকর্মী, পয়সা পায় না। এই যে আমাদের জেল্লুর ভাই আমেরিকার খাস দালাল, কোনো টাকা পায় না। এক সময় পেত, কিছু দেয় না, টাকা দেয় না। বাইডেন ক্ষমতা থাকতে অল্প কিছু পয়সা দিত। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কিছু সহকর্মী, বন্ধু বান্ধব আছে, আমার কিছু শিক্ষক আছে যারা ভালো অ্যামাউন্টের টাকা পেত মার্কিন দালালি করে, কিন্তু এখন পায় না, ওরা টাকা দিতে পারে না। পয়সা আছে চীনের, চীনের পকেট থেকে টাকা বের হয়। চীন নানান ভাবে পয়সা পাতি দিতে পারে, যার ফলে তাদের একটা
তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য নানান কাজ তারা করতে পারে। এখন এই যে কাজগুলো, তো চীন ফাইনালি ডিসাইডেড যে বাংলাদেশে ভারত বা পুরো দক্ষিণ এশিয়া ভারত যে এতদিন লুটে পুটে খেয়েছে, না এটা করতে দেওয়া যাবে না, একটা ব্যালেন্স করতে হবে। আর এই ব্যালেন্স অফ পাওয়ার দরকার, এই জন্য চীনের প্রেজেন্স দরকার। এই জন্য চীন ভারতের আধিপত্যবাদের পক্ষের শক্তির বিপরীতে ভারত বিরোধী শক্তিকে পিক করছে, আর সেটা হচ্ছে জামাত ইসলামী। চীন চায় জামাত ইসলামী ক্ষমতায় আসে। এখন জামাত ইসলামীকে ক্ষমতায় তো চীন আনতে পারবে না, জনগণ ভোট দিলে ক্ষমতায় যেতে পারবে। তবে চীন যেটা করতে পারবে, তারা জামাতকে পয়সাপাতি দিতে পারবে, জামাতের আহ্বানে, জামাতপন্থীদের আহ্বানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারবে, বাংলাদেশের মানুষকে নানান কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। সেটাই করছে। এই যে দেখেন, হল করবে এবং বাংলাদেশের শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দিবে। চীন কিন্তু রাইজিং কান্ট্রি, চীনের স্কলারশিপ, চীনের পড়াশোনার মান এখন অনেক ভালো, আমি জানি, আমার চীন সফর আছে সামনে। তো দর্শক, এই জায়গায় এই সাদিককে আমরা বলছেন, আর ঠিক আছে দেব দেব, বিরাট বিরাট হল, বিল্ডিং, অবকাঠামো, কি লাগবে দিয়ে দিবে। এগুলো হচ্ছে জামাত ইসলামী ক্ষমতা আসার বন্দোবস্ত। এর মধ্য দিয়ে চারদিকে জামাত জোয়ার তৈরি হবে। আর জামাত ক্ষমতা আসবে, এর চিত্রটা কি, এটা ডাকসুর দিকে তাকালে বুঝতে পারেন। জামাত ক্ষমতা আসবে ডাজন্ট মিন দ্যাট ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী আর অধ্যাপক মুজিবুর রহমান রাষ্ট্রপতি না। জামাত ক্ষমতা আসবে, তার চিত্র হচ্ছে সেখানে হিজাববিহীন নারীও থাকবে, হিজাব পরা নারীও থাকবে, সেখানে নন জামাত থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, চাকমা থাকবে, বৌদ্ধ থাকবে, সব থাকবে, আবার জামাতও থাকবে। এবং হতে পারে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী তো নেবেন না, অন্য কাউকে আনবেন। অথবা একটা ইনক্লুসিভ বাংলাদেশ, জামাত ইসলামের নেতৃত্বে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠিত হবে, একটা ইনক্লুসিভ সরকার গঠন হবে, সেই দিকে যাচ্ছে। আর তারই একটা আলামত হচ্ছে এই সাদিক কায়েমদের নিয়ে এই আন্তর্জাতিক তৎপরতা, যেটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা চাইনিজ মুভ।